কখনোই সংরক্ষিত আসনে মনোনয়ন চাইনি। আমি আফরোজা আব্বাস, মির্জা আব্বাসের স্ত্রী, এটাই আমার বড় পরিচয়। আজকে একটা বক্তব্য দেখলাম যে আফরোজা আব্বাস সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে অন্তত দুইজন একেবারে আওয়ামী লীগের সাথে রিলেটেড, কানেক্টেড নমিনেশন দেয়া হয়েছে। যাক, সেটা তারা হয়তো জয়েন করেছে বিএনপিতে, কোন বিবেচনা দিয়েছে তা না। কিন্তু আফরোজা আব্বাসের বিবৃতিটা আমাকে আবারও মনটা স্পর্শ করলো। কালকে যেমন কনক চাপা বিবৃতি, আজকে আফরোজা আব্বাসের খুবই উদার একটা মন মানসিকতার তিনি পরিচয় দিয়েছেন। বলেছেন কখনোই সংরক্ষিত আসনে মনোনয়ন চাইনি, এবং তিনি বলছেন যে তিনি স্পষ্ট করে বলছেন যে আমি আফরোজা আব্বাস, মির্জা আব্বাসের স্ত্রী, এটাই আমার বড় পরিচয়। কিন্তু আমরা যারা জানি, অনেকদিন থেকে এই পরিবারকে দেখছি, তারা কিন্তু একটা ভিন্ন পরিস্থিতি দেখেছিলাম। যখন নমিনেশন পেয়েও মির্জা আব্বাস পলাতক অবস্থায়, তখন আফরোজা আব্বাসের মানে তিনি জনসমক্ষে আসেন, গণমাধ্যমের সামনে আসেন, প্রতিটি এলাকায় তিনি গেছেন, এবং ওই সময় মানুষের যে সহানুভূতি, তার ড্রেস আপ, তার চমৎকার বাচনভঙ্গি, চমৎকার মিষ্টি ব্যবহার, সবাই মানে তিনি যেভাবে মুগ্ধতা ছড়িয়েছেন সবার মাঝে, তাতে খুব দ্রুত গতিতে সবাই ধারণা করেছে যে বিএনপির ভেতরে একটা অসাধারণ এক নারী নেত্রী আবির্ভূত হয়েছে। এবং সত্যি তাই। তার তিনি কখনো কখনো আসেন, কখন মানে অধিকাংশ সময় আসেন না। আমি নিজে এত কথাগুলো বলছি এই কারণে যে আমি একদিনের জন্য গিয়েছিলাম সিঙ্গাপুরে, সেখানে মির্জা আব্বাসকে দেখতে গিয়েছিলাম। ওই সময়টা আমি যতটা সময় ছিলাম, এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেখতে এসেছিলেন। 1-1.5 ঘন্টার মতন ছিলাম, বা ঘন্টাখানিক ছিলাম এরকম হবে। পুরোটার সময় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস যেভাবে তার স্বামীর সেবা শুশ্রূষার দিকে তিনি মনোযোগী ছিলেন, মানে আমার মানে চেয়ারে বসে থেকে মির্জা আব্বাসের সাথে কথা বলতে আমার লজ্জাই লাগছিল। কারণ তিনি এতটা সময় দাঁড়িয়ে থেকে হাসি মুখে যেইভাবে তিনি মানে অ্যাক্টিভ ছিলেন, তাতে তার বোঝা যাচ্ছিল যে তার সমস্ত আন্তরিকতা, সমস্ত মনোযোগ মির্জা আব্বাসের দিকে। বারবার তাকে কথা বলানোর চেষ্টা করছেন, তাকে বলছেন বলো, আমাকে দেখিয়ে বলছেন বলো তো কে আসছে কে আসছে। তিনি কয়েকবার চিন্তা করে করে খানিক পরে আমার নামটা উচ্চারণ করতে পারলেন। তখনও পর্যন্ত তার মানে সব কথা তিনি গুছায় বলতে পারছেন না, এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু বোঝা যাচ্ছে যে আফরোজা আব্বাস আপ্রাণ চেষ্টা করছেন তার স্বামীকে দিয়ে কথা বলানোর, আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। এইরকম সেবা, এটা মানে কাছ থেকে দেখলাম। যে কোনো নারী যখন দেখবে এই দৃশ্যটা, বা যদি দেখাতে পারতাম ভিডিও করে, তখন তারা স্বামীর প্রতি যে কি ধরনের সেবা শুশ্রূষা জন্য যত্ন নিতে হয়, অন্তত এইটা একটা শিক্ষণীয় ব্যাপার ছিল। যাই হোক, এখন যে বিষয়টা, আমিও আফরোজা আব্বাস ভাবছিলাম যে তিনি সংরক্ষিত আসনে তিনিও হবেন, কারণ তাদেরকেই তো উঠায় আনতে হবে। বিএনপির আগামী দিনের পথ চলায় কারা থাকবেন? ওনারাই তো থাকবেন। এর মধ্যে বলি, পাপিয়া আমার খুবই প্রিয় মানুষ, খুব শক্তভাবে বলেন তিনিও পাননি, এবং যে 2-3 জন মানে সম্ভাব্য যাদের আসার কথা, তার মধ্যে কিন্তু তিনিও একজন। আমি রুহি আফজালের কথাও বলেছি যে তার সমাজসেবা, তার ব্যবসায় তার যে খ্যাতি, তার যে সম্মান সিরাজগঞ্জে, তাকেও নিয়ে আসা উচিত ছিল। পাপি আপার ব্যাপারে বলেছি যে পাপি আপা বিশ্বাস করতেন যে তাকে হবে। আসলে তিনি বিশ্বাস করতেন না, মানে আমাদের বিশ্বাস ছিল। আমি কালকে হয়তো একটু বলতে ভুল করেছি, তিনি একটু কষ্ট পেয়েছেন, যে আসলে আমরা চেয়েছি
তিনি তাকে কনফার্ম করেছে বিষয়টা তেমন না। মানে আমরা জানতাম যে সেখানে ছিলেন আরো একজন নেত্রী, তিনি হয়েছেন, কিন্তু পাপি আপা হননি। তো এটা নীলুফার মনির কথা বলছি, যে তিনি হয়েছেন, দুজন ছিলেন অতিথি হিসাবে একটা গণমাধ্যম অফিসে। তো তার মধ্যে নীলুফার মনি হয়েছেন যোগ্য, খুশি হয়েছি। পাপি আপা কেন হলো না আমি এটা বুঝতে পারছি না। তিনি আইনজীবী হিসাবে খুবই নাম ডাক, এমন না যে পার্টির উপর নির্ভর করে তিনি তার দিন চলে। তিনি আইনজীবী হিসেবে তিনি যা রুটি রোজগার করেন তাতেই তিনি চলতে পারেন, কন্ট্রিবিউট করতে পারতেন। তাদেরকে একটু সম্মানিত করলে ভালো হতো। যেমন আফরোজা আব্বাস, তিনি চান বা না চান তাকে দিতে পারত দল, দিলে ক্ষতি হতো না। মানে আসলে ধরেন বিএনপির অনেকেই আছেন যারা এখন বয়সের ভারে তেমন তারা অ্যাক্টিভ হবেন না, তাদের অসুখ বিসুখ নানা কারণে আক্রান্ত, আর একটা জেনারেশনকে তো উঠাই নিয়ে আসতে হবে। তো তাদের মধ্যে নারী থাকবে, পুরুষ থাকবে, তো তার মধ্যে তো আফরোজা আব্বাসকে কি অস্বীকার করা যাবে? করা যাবে না, কারণ আমরা তো কাছ থেকে দেখেছি তার অবস্থা। তারপরেও তিনি অসাধারণ একটা বিবৃতি দিয়েছেন, বলেছেন যে যারা এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন তারা যেন সফল হন, নারীর মর্যাদা, অধিকার, নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় ভূমিকা পালন করেন। যারা সাহস করে সামনে এসেছেন তারা পরিবর্তনের প্রতীক, আর যারা নির্বাচিত হননি তাদের প্রতি অনুরোধ, হতাশ হবেন না, আপনাদের সময় সামনে অপেক্ষা করছে। দেখেন দলের দায়িত্বশীল জায়গা থেকে তিনি কিভাবে বিবৃতি দিচ্ছেন। এখন কি মনে হয় যে তিনি কেবলই মির্জা আব্বাসের স্ত্রী? এটা তো একদম বড় নেত্রীর মতন। সাধারণত দলের প্রধান মহাসচিব তারা যেভাবে বক্তব্য দেন যে মানে সবাইকেই তো এমপি বানানো সম্ভব না, যারা হয়েছেন তারা দায়িত্ব পালন করবেন, যারা হননি তারা দলে কন্ট্রিবিউট করতে থাকবেন। তো এই যে উদারতা, এগুলোকেও তো অবশ্যই মূল্যায়ন করতে হবে। তিনি বলছেন ব্যক্তিগত কষ্টের মাঝেও তিনি বিশ্বাস করেন, মানে স্বামী এখন সেবা শুশ্রূষা নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন থাকেন, এবং এটি তার একমাত্র এখন ধর্ম, যে স্বামীকে সুস্থ করা। তিনি বলছেন ব্যক্তিগত কষ্টের মাঝেও তিনি বিশ্বাস করেন নারীর শক্তিকে কখনো থামিয়ে রাখা সম্ভব না। দলমত এবং বিভাজনের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রতিটি নারীর জন্য সমান অধিকার, ন্যায় বিচার, ভয়হীন জীবনের নিশ্চয়তা নিশ্চিতের প্রত্যাশা ব্যক্ত করেন আফরোজা আব্বাস। চমৎকার তিনি বলছেন যে আমার স্বামী মির্জা আব্বাসের অসুস্থতার কারণে আমি গভীরভাবে মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি। এই বাস্তবতায় আমার বর্তমান এবং একমাত্র অগ্রাধিকার তার সুস্থতা নিশ্চিত করা। তার ভেরিফাইড ফেসবুকে তিনি একটা অসাধারণ বিবৃতি দিয়ে তার নিজের অবস্থান এবং দলের সবাই যাতে দলকে ঐক্যবদ্ধ করে, কেউ যাতে হতাশ না হয়, এই যে বিবৃতি দিয়েছেন এটা কম না, এগুলোর একটা মূল্য আছে। তো যাই হোক, শেষ পর্যন্ত বলি যে দল জানতে এটা সিরিয়াসলি এই আবেগ অনুভূতিগুলো যাতে মর্যাদা দেয়, এবং সেটা যদি উপেক্ষা করে, এখন ক্ষমতায় আছে বলে আমি সবকিছু বাকিগুলি উপেক্ষার দৃষ্টিতে দেখবো, এরকম মানসিকতা যাতে না হয়।